হটস্পট বরগুনার ঘরে ঘরে ডেঙ্গু রোগী, প্রাণহানি বেড়ে 17। সরকারি হাসপাতালে মিলছে না সব পরীক্ষা, বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারিতে, ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ। সামান্য বৃষ্টিতেই প্রধান সড়কে হাঁটু পানি, তলিয়ে যায় অলিগলিও, জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। ভরাট দখলে নিশ্চিহ্নের পথে বেশিরভাগ খাল, স্থায়ী সমাধান দাবি। ঠিক নেই ফ্যান, এসি, জানালা, দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ছক্কর বাস চালাচ্ছে খোদ বিআরটিসি। সংস্কারের অভাবে বেহাল পিরোজপুর পৌরসভার 90% সড়ক, ভোগান্তি চরমে। এবং নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার উৎসবে জেলেরা, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম, স্বস্তিতে ক্রেতা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। গতকাল সন্ধ্যায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17-তে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 79 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এডিস মশার আক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারায় জেলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 বছরের এক শিশু। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17-তে। আর গত 24 ঘন্টায় নতুন আরও 65 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1903 জনে, যা দেশের মোট আক্রান্তের 60%-এরও বেশি। সোমবার সকাল পর্যন্ত 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে 192 জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কাশি আছে, বমি কমতাছে না, খাবার দাবার একবার বন্ধ, হাত পাও কামড়ায়, রোগে রোগে ব্যথা করে। জ্বর হয়েছে যে 103 আছে বর্তমানে, কিন্তু আমার মাথা যন্ত্রণাটা বেশি। সকাল বিকাল টেস্ট এরা তো টাকা দিয়ে অনেকে করতে পারে না। যদি এই ব্যবস্থাটা এই হাসপাতালের ভিতরে থাকতো আর সরকারিভাবে যদি করা হইতো, তাইলে হয়তো আমাদেরকে, যারা আমরা গরিব শ্রেণী আছি, তাদের অনেকই সুবিধা হইতো। ডেঙ্গু রোগীদের বাড়তি চাপ সামলাতে বরগুনা জেনারেল হাসপাতালে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পদায়ন করা হয়েছে। সরবরাহ করা হয়েছে স্লাইন। যে সংকটটুকু ছিল সেই সংকটটুকু এখন আর নাই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের এই চিকিৎসা সেবাতে কোনো রকম ঘাটতি না হয়। ডাক্তারদের চেয়েও পরিবেশের সাথে যারা রিলেটেড এবং পার্সোনালি বাড়ির আশেপাশ পরিষ্কার রাখা এবং যারা মশক নিধনের সাথে জড়িত, তাদের দায়িত্বটা এখানে বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সোমবার সকাল পর্যন্ত বরগুনার বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে 215 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালে নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নেওয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল 67,000। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় 2,96,000, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় 54,000। এর আগে গত 11 জুন তানিয়া নামের 10 বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে 18,95,000 প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের সাথে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে বল। এসআরটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটিসি কম্পিউটারের একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয়, ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা 8 বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টও তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট
সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে, এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা রিপোর্ট হয় ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এই মুহূর্তে পটুয়াখালী সদর হাসপাতালে মনির হোসেন বাদল ও বরগুনা সদর হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল ইসলাম মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। বাদল, প্রতি বছর নয়, এবছর ডেঙ্গু চক্রান্ত লাঙ্গাতে শুরু করেছে পটুয়াখালীতে। এবছর পটুয়াখালীতে দেরিতে হলেও পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 13 জন। এছাড়া পটুয়াখালী যে আরো 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই 7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু মোট 38 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি পটুয়াখালী মেডিকেল কলেজ। এই পটুয়াখালী মেডিকেল কলেজে কিন্তু একই জায়গায় কিন্তু একই বেডে পাশাপাশি ডেঙ্গু সহ অন্যান্য রোগী চিকিৎসা নেওয়ার কারণে কিন্তু রোগীদের রয়েছে নানা অভিযোগ। এখানকার ডেঙ্গু রোগীরা মশারির ভিতর থাকলেও যে পার্শ্ববর্তী যে অন্য যে রোগীরা রয়েছে তারা অভিযোগ রয়েছে তাদের। তারা বলছে যে আলাদাভাবে তাদের চিকিৎসা নেওয়ার জন্য তারা একসাথে থাকতে রাজি হচ্ছে না অন্য রোগীরা। কিন্তু আসলে এ বিষয়ে যে পটুয়াখালী যে মেডিকেল কলেজে রয়েছে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে আমাকে বিষয়টা জানিয়েছে যে পটুয়াখালী মেডিকেল কলেজে বর্তমানে যে 13 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ডেঙ্গু সংখ্যা কম থাকায় তারা আলাদা কোনো ভবন বা রুম ডেঙ্গুর জন্য আলাদা করেনি। যদি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে হয়তো তারা আলাদাভাবে সকলকে চিকিৎসা দিবে। এছাড়া যে পটুয়াখালী যে ডেঙ্গু আক্রান্ত যারা রয়েছে তাদের যে ওষুধ এবং যে কিট রয়েছে এই বিষয়ে আমি পটুয়াখালী যে সিভিল সার্জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজের যে তত্ত্বাবধায়ক রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা যে বিষয়টা জানিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং অন্যান্য উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকার কারণে কোনো সমস্যা নাই। যেহেতু আগামীতে ডেঙ্গু বাড়তে পারে সেজন্য সকল প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে এখানে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাব বরগুনা, সেখানে আছে সহকর্মী মিরাজ। দেখুন, বরগুনায় দিন দিন হু হু করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় এখন পর্যন্ত 1903 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 17 জন। তো এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হবেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা। তাসকিয়া সিদ্দিকা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে বরগুনায় যে হু হু করে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় কি, এবং শুধুমাত্র কি চিকিৎসা করেই কি ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যাবে? ধন্যবাদ। আসলে এই যে ডেঙ্গু দিনে দিনে একদিন থেকে একদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এটাতে আসলে যদি আমরা সবাই সচেতন না হই, সবাই সবার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে ডেঙ্গু সংক্রমণ প্রতিহত করা কোনোভাবেই সম্ভব না। আর ডেঙ্গু রোগী চিকিৎসায় কখনোই নিয়ন্ত্রণ সম্ভব না। এটা শুধুমাত্রই সামাজিক সচেতনতা ছাড়া এ থেকে পরিত্রাণের আমাদের কোনো উপায় নেই। ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বরগুনায় যারা এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ রোগী বাহিরে টেস্ট করাচ্ছেন। তো হসপিটালে আসলে সব ধরনের টেস্ট চালু আছে কিনা, কেন রোগীরা আসলে বাহিরে টেস্ট করাতে যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে ভুল রিপোর্টের শিকার হচ্ছেন? তো এজন্য আপনাদের আসলে ট্রিটমেন্ট করাতেও কি ধরনের ব্যাঘাত ঘটছে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু হাসপাতালে রাউন্ডটা সকালে হয়, রাতেও হয়, কিন্তু সকালের রাউন্ডটার প্রতি সবার একটা মনোযোগ থাকে। তো ওই রাউন্ডে সবাই চায় যে টেস্ট রিপোর্টটা দেখাতে। তো সকাল বেলায় একটা চাপ হয় অনেক বেশি যে সবাই একসাথে
সিবিসি টেস্টটা করাবে। তো 1 ঘন্টার ভিতরে এই যে আমার আজকে ভর্তি রোগী আছে 192 জন, 192 রোগীর টেস্ট রিপোর্ট এট এ টাইম করা, এটা তো কারো পক্ষে সম্ভব না। সেজন্য কিছু এখানে আসে, কিছু বাইরে চলে যায়। তারপর মানহীন কিছু প্রতিষ্ঠানের দালালের খপ্পরে কেউ পড়ে যায়, গ্রাম থেকে আসে, সবাই তো বোঝে না। তো যেটার কারণে কারো একটু বিড়ম্বনার শিকার হতে হয়। তো সবাই যদি একটু ধৈর্য ধরে থাকতো, পর্যায়ক্রমিকভাবে টেস্ট এখানে করাই সম্ভব। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 192 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, পাশাপাশি অন্যান্য রোগীও আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা প্রদান করতে কি ধরনের বেগ পেতে হচ্ছে? এখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পদায়ন করা হয়েছিল, তারা কি এখন পর্যন্ত যোগদান করেছে? আমার এক্সিস্টিং যে ম্যান পাওয়ার ছিল আগেই, আমরা সবাই তো চিকিৎসায় নিয়োজিত ছিলাম। এরপর পরিস্থিতি যখন দিনের পর দিন খারাপের দিকে গেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ভিত্তিতে ওনারা আমাদেরকে 10 জন নার্স এবং 10 জন চিকিৎসকের পদায়ন করেন। গতকালকেও আরো 2 জন চিকিৎসকের পদায়ন হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা তো হচ্ছে ঈদের ছুটির ভিতরে এই দুর্যোগটা বেশি মাত্রায় বেড়ে গেছে, যার কারণে অর্ডার হলে কেউ অর্ডার পেয়েছে, কেউ পায়নি, ওখান থেকে রিলিজ নিয়ে এখানে আসা, এই সবাই প্রক্রিয়ার ভিতরে আছে। তো আমরা যারা আগে ছিলাম তারা সার্ভিসে আছি, তারা চেষ্টা করেই যাচ্ছি। ক্লান্তিহীনভাবে আমাদের চিকিৎসক, নার্স, আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর চিকিৎসার প্রক্রিয়ায় যা লাগে সবকিছুর সাপোর্ট আমরা পাচ্ছি। আর নতুন চিকিৎসকের ভিতরে 3 জন জয়েন করেছেন, আরো চিকিৎসকরা যোগাযোগ করেছেন। নার্সরাও আজকে 10 জনের ভিতরে 1 জন জয়েন করেছেন। অন্যান্যরা 2-1 দিনের ভিতরে চলে আসবে বলে আমি আশা করছি। দেখুন, বরগুনা জেনারেল হাসপাতালে যে এখন বিপুল পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছেন, আসলে ডেঙ্গুতে আক্রান্ত হলেই কি হসপিটালে ভর্তি হবে, নাকি কোনো একটা পর্যায়ে এসে হসপিটালে ভর্তি হতে হয়? ডেঙ্গু রোগীরা মূলত কোন সময়টায় ঝুঁকিতে পড়ে? ডেঙ্গু রোগীর প্রথম একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে অনেক হাই ফিভার থাকে, 101, 2, 3, কেউ 105 ডিগ্রি জ্বর নিয়েও আসে। তো রোগীদের একটা স্বাভাবিক ভাবেই যেই 105 ডিগ্রি জ্বর হয় তারা ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তারা হাসপাতালে চলে আসে। কিন্তু শুরুতেই হাই ফিভার থাকে, সেই সময় আসলে রোগী খারাপ হয় না। রোগীর সার্বিক পরিস্থিতি খারাপ হয় জ্বর শেষ হয়ে যাওয়ার পরে। এখন যেই রোগীটা জ্বরের প্রথম দিন এসে ভর্তি হয়, সে 7ম দিন পর্যন্ত থাকতে আগ্রহ হারিয়ে ফেলে। তার মনে হয় যে আমার জ্বর ভালো হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাই। কিন্তু ডেঙ্গু রোগী আসলে খারাপ হয় 5ম, 6ষ্ঠ, 7ম দিনে। তো এটা যদি আমরা জনগণের মধ্যে একটু প্রচার করতে পারতাম যে আপনারা 4র্থ দিনে চলে আসেন, এসে ভর্তি থাকেন, রিপোর্ট করেন, টেস্টের ভিত্তিতে তার সার্বিক পরিস্থিতিতে তার আসলে হাসপাতালে থাকতে হবে কি হবে না সেটার সিদ্ধান্ত চিকিৎসক নেবে। কিন্তু এত বেশি মাত্রায় আতঙ্ক ছড়িয়ে গেছে এই জনপদে, যেটার কারণে কেউ জ্বর হলেই আর ঝুঁকি নিতে চাচ্ছে না। সবাই হাসপাতালে আসছে, হাসপাতালের লোড অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বিপুল পরিমাণ রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে, সেক্ষেত্রে হসপিটালে স্যালাইন সরবরাহ, ডেঙ্গু রোগীদের যেসব ঔষধ ব্যবহার করতে হয় সেই ঔষধগুলো আপনাদের আছে কিনা, পাশাপাশি সিবিসি এবং যে অন্যান্য সহ যে টেস্টগুলো হয়, এই টেস্টের রিএজেন্টের কোনো সংকট আছে কিনা? আমাদের স্যালাইন গতকালকে চলে এসেছে। ইডিসিএল থেকে আমরা প্রায় 9000-এর মতো স্যালাইন পেয়ে গেছি। তারপর হচ্ছে রিএজেন্টের ভিতরেও এখন ডেঙ্গু টেস্ট শুরু হয়ে গেছে, রিএজেন্টও পর্যাপ্ত আছে। টেস্ট কিট NS1 যেটা ডেঙ্গু শনাক্তকরণ কিট, সেটা একটু কমে এসেছিল, সেটাও আজকে আমরা ঢাকা থেকে 3000 কিট বরাদ্দ পেয়েছি, কালকে চলে আসবে। কাজে আমাদের এখন আপাততর ভিতরে কোনো ঔষধ, স্যালাইন বা কোনো শনাক্তকরণ কোনো ইয়েতে কোনো ঘাটতি নাই। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং পটুয়াখালী সদর হাসপাতালে। জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায় অলিগলি ছাপিয়ে শহরের সব প্রধান সড়কে। 46টি খালের অধিকাংশই ভরাট দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে উদ্ধার চালালেও স্থায়ী সমাধানে বাড়তি বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু যেটি যায় না সেটি হচ্ছে এই দুর্ভোগ। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যার ফলাফল এই জলাবদ্ধতা।
58 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগর সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয় শহরের বিভিন্ন সড়ক, কারণ নগরায়নে মাস্টার প্ল্যান না মানা। আমাদের একটা মাস্টার প্ল্যানের অভাবে কিন্তু এখন আমরা জলাবদ্ধতায় ভুগছি, এতগুলা আমাদের নদী খাল এগুলা থাকার পরও। বিশেষ করে নগরের মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড, সদর রোড সহ প্রধান সড়ক তো বটেই, অনেক অলিগলিতেও বাদ যায় না এমন ভোগান্তি। পরিবেশবিদরা বলছেন মাস্টার প্ল্যানে থাকা 46টি খালের প্রায় সবই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। দুই দিক দিয়ে ভরাট হইতে হইতে এখন একটা চৌবাচ্চা, এখন একটা নর্দমার পরিণত হয়েছে, খাল আর খাল নাই। যারা বরিশালের রাজনীতিকে তাদের সদিচ্ছা নেই যে বরিশালটা ভালো থাকুক। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন এবং সংশ্লিষ্ট সাথে কিছু খাল আছে, সেই খালের গভীরতা বৃদ্ধি করা দরকার। তবে গত 3 মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনকে নতুন করে শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দখলে থাকা খাল ও ড্রেন উদ্ধার করে খনন ও পরিচ্ছন্ন করছে তারা। খালটা পরিষ্কার করার পরে আমি ড্রেনে হাত দিয়েছি, পানি ঢোকার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমি হাত দিয়েছি, সেটা করতে গিয়ে অনেক কিছু উচ্ছেদ করতে হয়েছে। সম্পূর্ণ খালটা খনন করা হবে, খনন করে বাঁধ হবে, বাঁধের পরে সাইডে আবার ওয়াকিং রাস্তা যেটা আছে দুই পাশে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল ছিল, বর্তমানে মাত্র 3 থেকে 4টি খালে নামে মাত্র পানি প্রবাহ রয়েছে। মন্ত্রণালয়ের পড়ে আছে 779 কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা, যেখানে 29টি খাল খনন শেষে ওয়াকওয়ে, বাগান তৈরি, 10টি পুকুর উদ্ধার সহ স্বপ্ন বোনা হয়েছে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার নানা পরিকল্পনা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে আরো জানতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। জলাবদ্ধতা নাকাল হয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা, এবং এটি যে এখনই হচ্ছে এমনটি নয়, বছরের পর বছর ধরে এই ভোগান্তিতে পড়ছেন এই শহরের বাসিন্দারা। যেটি বলা হচ্ছে যে মাস্টার প্ল্যান না হওয়ার কারণেই এমন ভোগান্তিতে তৈরি হয়েছে। আমরা বিষয় নিয়ে কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের যিনি দায়িত্বে রয়েছেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। এই যে বছরের পর বছর যুগ যুগ ধরে এই শহরবাসী সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে ভোগে, এই সমাধানের পথটা কি মনে করেন? আপনি যদিও নতুন দায়িত্ব নিয়েছেন বরিশালের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে, আপনার পর্যবেক্ষণ কি? জি ধন্যবাদ। আমার পর্যবেক্ষণ হলো, আমি এখানে আসার পরে সাধারণ নাগরিকদের মধ্যে অনেকেই আমাকে বলেছে যে 2টা জায়গা সে খুব জলাবদ্ধতা নাকাল হয়। তার মধ্যে একটা হলো বটতলা রোড, আর আরেকটা হলো আপনার ওই জর্দান সড়ক। তা আমি তখন চিন্তা করলাম যে এখানে জলাবদ্ধতার কারণটা কি। পরে আমি সরেজমিনে গিয়ে দেখলাম যে আসলে ওখানে যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলো স্লাস দিয়ে মানে ভরাট হয়ে আছে, এখানে পানি মুভ করার মতো অবস্থা নেই। তখন আমি যে কাজটি করলাম, এটা 2 মাস আগে করেছি, এই ড্রেনগুলোকে আমি স্লাজ মুক্ত করেছি, নাথিং এলস। এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, লেবার আছে, তাদেরকে দিয়ে করেছি। এবং ইনসিডেন্টলি এই কাজ চলমান অবস্থার শেষের দিকে এসে মানে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, আপনারা খেয়াল করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে সেই বৃষ্টিপাতে অন্যান্য বছর যেমন 3-4 দিন ব্যাপী জলাবদ্ধতা হতো, রাস্তার উপর নৌকা চলতো, এবছর কিন্তু তা হয়নি। এবছর মাত্র 1 ঘন্টা স্থায়ী ছিল। এবং সর্বশেষ যে নিম্নচাপ হয়েছিল, সেই নিম্নচাপের সময় যে জলাবদ্ধতাটা হয়েছিল, এটা 2 ঘন্টা স্থায়ী হয়েছিল। এবং এটা হওয়ার মূল কারণ ছিল এই নিম্নচাপের কারণে পানি স্ফীত হয়েছিল, অন্যান্য সময়ের তুলনায় প্রায় 2-3 ফিট স্ফীত হয়েছিল। এটা একটা ন্যাচারাল ক্যালামিটি। এটা ছাড়া নর্মালি এখন যখন বৃষ্টিপাত হয়, এখন কিন্তু বরিশাল শহরে আপনি সেই জলাবদ্ধতা দেখতে পাবেন না। বড় জোর 10 মিনিট, বিশেষ করে বটতলা রোডে আপনি 10 মিনিটের বেশি জলাবদ্ধতা পাবেন না। 10 মিনিট পর মধ্যে সব পানি ক্লিয়ার হয়ে যায়। তো এখন এটাকে আরও বেগবান করার জন্য আমি যে কাজটি করেছি, এই যে ড্রেনগুলোর আউটফলগুলো হলো বিভিন্ন খালে। তো সেই খালগুলোকে আমি দেখলাম যে স্লাজ দিয়ে ভর্তি হয়ে আছে, কচুরিপানা দিয়ে পানি মুভ করতে পারে না। আপনারা খেয়াল করেছেন যে লাকুটিয়া খাল আমি ইতিমধ্যে করেছি। আপনার এই কার্যক্রমটিকে কিন্তু শহরবাসী স্বাগত জানিয়েছে। একটি বড় ধরনের মহা কর্মযজ্ঞ চালাচ্ছেন খালগুলো উদ্ধারের জন্য, ড্রেনগুলো পরিষ্কারের জন্য। যেটি প্রশ্ন, এটি কিন্তু এর আগেও বিগত দিনেও হয়েছে, কিন্তু এর সুফলটা বেশি দিন ধরে রাখা যায়নি। আপনার ভাবনাটা কি, কিভাবে সুফলটা দীর্ঘমেয়াদী করবেন? সত্যিকার অর্থে কি, এটাকে আপনি বছরে একবার পরিষ্কার করলে হবে না, এটা একটা পিরিয়ড নির্ধারণ করতে হবে। আমার মতে সেই পিরিয়ডটা হবে 2 থেকে 3 মাস। 3 মাস পরপরই প্রত্যেকটা খাল, প্রত্যেকটা ড্রেন ভিজিট করে পরিষ্কার করতে হবে। এটা হলে এখানে অন্য কোনো সমস্যা হবে না, এবং এটা দীর্ঘমেয়াদী একটা সাস্টেনেবল একটা কাজ হবে এটা। আর যদি একবার করার পরে, যেমন আমি আজকে যে খালটা পরিষ্কার করলাম, ওখানে স্থানীয় লোকরা বলছিল যে 20 বছরের মধ্যে এখানে কোনো পরিচ্ছন্নতা কর্মী আসে নাই। তো এটা তো হতে পারে না।
আপনি এই কাজটা হলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা, খাল বলেন, ড্রেন বলেন, এই কাজটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হলো চলমান। এটা অব্যাহত রাখতে হবে পিরিয়ডিক্যালি, প্রতি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেটাই হোক, এই পরপর এটাকে পরিষ্কার করতে হবে। কারণ নতুন নতুন স্লাস জমে, সেটা আবার সেটেল ডাউন করলেই স্পেসটা কমে যায়। তো এটাকে করতে হবে। তো এই জিনিসগুলো যদি এভাবে চলমান রাখে তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে। পরিবেশবাদীরা কিন্তু আরেকটা পরামর্শ দিচ্ছে বা তারা দাবি তুলছেন যে খালগুলো রয়েছে সেই খালগুলো খনন করা, 46টি খালের মাত্র হাতে গোনা 2-3টি আছে নামে মাত্র প্রবাহ রয়েছে, সেগুলোর বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন? জি ধন্যবাদ। আমরা কিন্তু খাল খননের বিষয়ে অলরেডি একটা প্রজেক্ট চলমান আছে। সাগরদী খাল আপনি খেয়াল করেছেন, এটা আমরা খনন করছি, এটা 2 পাশে ওয়াকওয়ে করছি, রোড ব্যবস্থা, রাস্তা করছি, লাইটিং করছি, সৌন্দর্যবর্ধন করছি। আর নতুন করে এবার আমরা অন্যান্য খাল এখানে অন্তর্ভুক্ত করেছি। 800 কোটি টাকার একটা প্রজেক্ট, এবং আশা করছি যে এটাও মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসবে, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। আমাদের বিশ্বাস যে এটা হয়ে যাবে। এটা হলে আমরা অন্যান্য যে খালগুলো আছে সেই খালগুলোকে একইভাবে আমরা খনন করা, 2 পাশে ওয়াকওয়ে করা, লাইটিং করা, মানে খালের সৌন্দর্যবর্ধন, যেন এটা প্রত্যেকটা খাল যেন একটা হয়, মানে টুরিস্ট স্পট হয়ে যায়, নাম্বার 1। আর নাম্বার 2 হলো এটা হলো আমার নিজস্ব পরিকল্পনা, প্রত্যেকটা খালে আমরা এই নৌকা চালাবো, প্যাসেঞ্জার নৌকা। এই যে ইন্ট্রা সিটি যে বাস সার্ভিস আছে ঢাকা শহরে, বরিশাল শহরে এটা নাই। আমি একটু প্ল্যান করেছি, বিআরটির সাথে কথা হয়েছে, ইন্ট্রা সার্ভিস রূপাতুলি থেকে আমরা পর্যন্ত চালাবো। ঠিক তেমনিভাবে এই খালগুলোর মধ্যে দিয়ে আমি নৌকা চালাবো, প্যাসেঞ্জার বহন করবো। এখনকার প্রজন্ম যারা খাল দেখেনি, এখন তো মরা খাল বরিশালের, তাদের কাছে এটা একটু স্বপ্নের মতন হবে যে খাল দিয়ে নৌকা চলে। বিষয়টা কিন্তু এমনটাই, মানে কথাটা যেভাবেই বলা হয় না কেন, আসলে বাস্তবতার নিরিখে কতটা এগিয়ে আগাতে পারবেন, প্রতিবন্ধকতাটা কোথায় রয়েছে? এখন বরিশালের কিন্তু যিনি দায়িত্ব নেয় না কেন বিগত সময় মেয়রের দায়িত্বে, তারা কিন্তু এজেন্ডা হিসাবে নিয়ে আসে খাল পুনরুদ্ধার করবে, বাস্তবতায় কিন্তু ফলাফল শূন্যই আসে। হয়তো ওনাদের চেষ্টা থাকতো, কিন্তু ওনাদের কর্মপ্রক্রিয়াটা হয়তো সুফল হতো না বা কার্যকরী হতো না। আমি যে কাজটি করছি অলরেডি আপনি দেখেছেন যে এখানে বিভিন্ন উচ্ছেদ ছিল, খালের উপর বিভিন্ন স্থাপনা ছিল, সেগুলো সরিয়েছি। কিছু সাঁকো আছে, অস্থায়ী সাঁকো যেগুলো, সেগুলিকে আমি সরিয়ে অন্যান্য যে স্থায়ী সাঁকোগুলো আছে সেগুলো আমি দেখেছি নিচ দিয়ে নৌকা চলার মতো অবস্থা। আমি আপনাদের যে মোরগ খাল খোলার যে মোড় আছে ওখান থেকে শুরু করে লাকটিয়া পর্যন্ত, এই লাকটিয়া খাল দিয়ে এখান থেকে পরীক্ষামূলকভাবে আমি 2টা বোট চালাবো, একটা যাবে একটা আসবে। ওখানে একটা নামমাত্র ভাড়া ঠিক করে দেবো, মানুষ যেন ইজি বাইক বা রিক্সার পাশাপাশি এই খাল দিয়ে নৌকায় জন্য যাতায়াত করতে পারে। এটা একটা সুন্দর হবে, এবং আমার ধারণা এটা আমি মাস খানেকের মধ্যে এটা ইনশাল্লাহ করতে পারবো, আশা করা যায়। আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশাই করছি। শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, শহরবাসীর জন্য কি আহ্বান জানাবেন? খালগুলো তো পাশ থেকে ভরাট হয়ে যাচ্ছে, ড্রেনেও মানুষ ময়লা ফেলছে, তাদের জন্য কি আহ্বান জানাবেন? শহরবাসীর জন্য আবেদন হলো, আমার আহ্বান থাকবে, আবেদন নিবেদন আহ্বান যেটাই বলেন, অনুরোধ সবই বলতে পারেন। সেটি হলো যে দেখুন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এটা আসলে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না। এখানে যদি নগরবাসী এগিয়ে না আসে, নগরবাসী যদি এখানে সহায়ক ভূমিকা পালন না করে, তাহলে এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। তাই আমি নগরবাসীকে অনুরোধ করব যে প্লিজ আপনারা এই খালগুলোকে নিজের সম্পদ মনে করে এটাকে যেখানে সেখানে ময়লা ফেলে এটাকে নষ্ট না করে এটার প্রতি একটু যত্নশীল। শেষে আরেকটা প্রশ্ন করতেই চাই, অনেকগুলো খাল রয়েছে যেগুলো সরকারি ভবন উঠেছে, সরকারি কর্মকর্তারা বা সরকারি দপ্তর উঠে তো খালগুলো ভরাট করে ফেলেছে, সেগুলো কি করবে? আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে চাই, খাল বন্ধ করে যদি সরকারি বিল্ডিং হয়ে থাকে এরকম কোনো রেকর্ড আমার কাছে আসে নাই। আমি আপনার কাছে শুনলাম, এটা আদৌ হয়েছে কিনা আমি একটু দেখব। যদি এরকম থাকে অবশ্যই আমরা ব্যবস্থা। ভাটিখানা খাল, ভাটার খাল, সেখানে যে কাজটি হয়েছে ভাটিখানার খাল, ভাটার খালকে তো আসলে খালে রাখে না, এটা এখন ড্রেন হয়ে গেছে। এটা আসলে খালই রাখা উচিত ছিল, কিন্তু আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, মেয়র বলেন বা যারাই ছিলেন, তারা তাদের সুদূর প্রসারের চিন্তা ভাবনা কীভাবে কী করেছে এটা আসলে মন্তব্য করার সমীচীন হবে না। এই খালগুলিকে উন্মুক্ত রাখাই দরকার ছিল, ড্রেনে রূপান্তর করা আসলে এটা সমীচীন হয়নি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নানান স্বপ্নের কথা শোনানো হয়েছে। আগামী 2 মাসের মধ্যে হয়তো বরিশালের জেলখাল থেকে লাখুটিয়া খাল পর্যন্ত বোট চালানোর যে স্বপ্নটি দেখানো হয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার থেকে, সেটি প্রত্যাশা করা হচ্ছে যে বাস্তবায়ন হবে। আপাতত বরিশালের জলাবদ্ধতার জন্য নগরবাসীর জন্য বেশ কিছু স্বস্তির বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক। সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। বিভাগীয় সভায় আরও থাকছে। ঝালকাঠি পৌরসভার নেই ডাম্পিং স্টেশন, শহরের নদী খাল ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের।
দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ছক্কর ও ফিটনেসবিহীন বাস চালাচ্ছে খোদ বিআরটিসি কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, জোড়াতালি দিয়ে কোনো রকম বাসগুলো চলছে সড়কে। ফ্যান, এসি সহ নষ্ট বেশিরভাগ জিনিস। বিষয়টি স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে গাড়ির চাপ বেড়েছে। বিভিন্ন কোম্পানির গাড়ির পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তাদের নিজস্ব বাস দিয়ে যাত্রী পরিবহন করে আসছে এ রুটে। অভিযোগ উঠেছে ব্যবহারের অনুপযোগী বিআরটিসির লক্কর ঝক্কর বাস চলাচল করছে দক্ষিণাঞ্চলে। গাড়িগুলোর কোনোটির জানালা ভাঙা, আবার কোনোটি জ্যাম, কোথাও কোথাও পলিথিন দিয়ে জোড়াতালি দেয়া। যাত্রীরা বলছেন সরকারি বাসের মান ভালো হওয়ার কথা থাকলেও বরিশালের গাড়িগুলো লোকাল বাসের চেয়েও খারাপ। বর্ষা হইলে সিট উপরের সাইনি দিয়ে পানি পড়ে, তারপর এসি আছে অথচ এসির প্রোডাকশন নাই। এই সিটগুলো এই যে তিনজন বসছি, তিনজন বসা যায় না, আরামদায়ক বসা যায় না, গাদাগাদি হইতে আছে। বাসের অবস্থায় দেখে মনে হচ্ছে ভালো না। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে 2019 সালের পর কোনো নতুন গাড়ি যুক্ত না হয় পুরনো গাড়ি মেরামত করে পরিচালনা করা হচ্ছে। আমাদের 340টা গাড়ি প্রায় কিছুদিন আগেই কোরিয়া থেকে আসার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। গাড়িগুলো চলে আসলে আমাদের এই যে লক্কর জক্কর গাড়ির যে অথবা যে অনেক পুরাতন গাড়ি দিয়ে আমাদের বহরে সংযুক্ত আছে, এই গাড়িগুলো আর থাকবে না। তখন আমরা ইনশাল্লাহ ভালো সার্ভিস দিতে পারবো। বরিশাল থেকে বিভিন্ন রুটে প্রতিদিন বিআরটিসির অর্ধশত বাস চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিরোজপুর পৌরসভার 90% সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরে গেছে সড়ক, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পিরোজপুর পৌরসভার 90% সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম নাগরিক সেবা। মাঝে মাঝে নামমাত্র মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। ভাঙা রাস্তায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিরোজপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত 17-18 বছর বা 2 যুগ কোনো উন্নয়নই হয় নাই। পিরোজপুরের রাস্তাঘাট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গী। আমরা এই অবস্থায় বেঁচে আছি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। এত বিশাল পৌরসভায় এই স্বল্প বরাদ্দ দিয়ে এগুলো উন্নয়ন করা যায় না। এখানে সরকারের বড় বড় প্রজেক্ট দেওয়া উচিত। আমরা ইতিপূর্বে IUGIP LGD একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা অনেক স্কিম প্রেরণ করেছি। বরাদ্দ খুবই কম। এডিপি বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই স্বল্প বরাদ্দ দিয়ে একটা রাস্তা মেনটেন্যান্স করা যায় না। যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি LGD কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় প্রায় 350 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 80 কিলোমিটার অংশ কার্পেটিং রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠি পৌরসভার নেই ডাম্পিং স্টেশন। শহরের নদী খাল যেন ময়লা আবর্জনার ভাগাড়, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। সে খবর জানাতে সুগন্ধা নদী পাড়ের ডিপো এলাকায় আছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ। ঝালকাঠি পৌরসভার নেই ডাম্পিং স্টেশন। ঝালকাঠি শহরের এই সুগন্ধা নদীর তীরেই ফেলা হচ্ছে প্রতিদিনকার পৌর নাগরিকদের বর্জ্য। শুধু পৌর নাগরিকই নয়, ঝালকাঠি শহরের বাজার ঘাট সহ আশপাশের যে ময়লা আবর্জনা তাও কিন্তু ফেলা হচ্ছে এই পৌরসভায়। এই যে পৌর শহরের সুগন্ধা নদীর তীরে খোদ পৌরসভাই কিন্তু এই নদীকে দূষিত করছে। অপরদিকে আমরা যদি পৌর শহরের খালগুলোর কথা বলি, ঝালকাঠি পৌর শহরে কিন্তু 5টি খাল রয়েছে। অতি সম্প্রতি তা নামমাত্র খনন করা হলেও সেখানেও কিন্তু এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দিন দিন ঝালকাঠি পৌরসভার নদী এবং খালগুলো কিন্তু ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর যে সাধারণ নাগরিকরা রয়েছে তারাও কিন্তু খালে আবর্জনা ময়লা ফেলে দূষিত করছে। এক্ষেত্রে পৌরসভার সাধারণ বাসিন্দারা জানিয়েছে ঝালকাঠি পৌরসভার পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা ভালো না থাকার কারণে, নিয়মিত না থাকার কারণে কিন্তু বাধ্য হয়ে ময়লা আবর্জনা পৌর নাগরিকদেরকে ফেলতে হচ্ছে। যে কারণে এখন কিন্তু এই ময়লার আবর্জনার ভাগাড় থেকে এই যে বর্ষা মৌসুম শুরু হয়েছে, ডেঙ্গু
সহ নানা রকম রোগ ব্যাধি কিন্তু ছড়ানোর শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা ঝালকাঠি শহরের নদী খাল দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকির সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে। বিভাগীয় সময় আরো থাকছে। বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকট। ন্যূনতম যাত্রী সেবা নেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর। সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ, কমেছে দাম, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। গত ১১ জুন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ, ফলে প্রকারভেদে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত মাছের দর কমেছে। আড়তদাররা বলছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা এখনও ঘাটে ফেরেননি। জেলেরা মাছ নিয়ে ঘাটে ফিরলে দর আরও কমবে। ন্যূনতম যাত্রী সেবা নেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকটে যাত্রীরা। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা। আশেপাশে নেই কোনো ছাউনি। দ্বীপ জেলা ভোলা থেকে নদীপথে অন্য জেলায় যাতায়াত করেন এলাকাবাসী। জেলার প্রধান ইলিশা লঞ্চঘাট দিয়ে সর্বোচ্চ মানুষ নদী পারাপার হন। তবে এই ঘাটে নেই ন্যূনতম সেবা। যাত্রীদের অভিযোগ, ঘাটে নেই বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা। এ কারণে সবসময় ভোগান্তিতে পড়েন তারা। দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বসার স্থান বা একটা মহিলার ওয়াশরুমে যাবে সেই কোনো স্থান মানে টার্মিনাল মনেই হয় না। এটা আমাদের অনেক কষ্ট হয় এদিকে আসলে আমরা লঞ্চ পাই না, রোদের ভিতরে বৈশা থাকি। যাত্রী ছাউনি তো শুরু করে কোনো থাকার মতো কোনো ব্যবস্থাও নাই, বা এরকম ব্যবস্থা এখন পর্যন্ত কেউ উদ্যোগও নেয়নি। বাথরুম দিতে হবে, তারপর ঘাটটাকে আরো উন্নত করতে হবে। ২০২০ সালে ঘাটের পাশে যাত্রীদের জন্য ৩ শেড বিশ্রামাগার নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। বিআইডব্লিউটিএ বলছে, শীঘ্রই বিশ্ব ব্যাংকের সহায়তায় ইলিশা ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হবে। ভোলার ইলিশাটা যদিও আমার নিয়ন্ত্রণে না, তবে বিআইডব্লিউটি এর এবং ওই ঘাটটার উন্নয়নে আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট চলমান আছে। সহসাই ওখানে ভালো কিছু স্থাপনা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে ইলিশা ঘাট ছাড়াও ভোলায় ২৪টি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে ১৯টি ঘাটেই নেই যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ অন্যান্য সুবিধা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বর্ষালেই জমে ওঠে ঝালকাঠির আটঘরের নৌকার হাট। পিরোজপুর এবং বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসেন এই হাটে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। রাস্তার দুই পাশে সাজানো নৌকার এ চিত্র বলে দিচ্ছে প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আগমন। চিরচেনা ঐতিহ্যের অংশ হিসেবে জমে উঠেছে নৌকার হাট। হাঁকডাকে বিক্রি হচ্ছে ছোট বড় ডিঙি নৌকা। অসংখ্য খালবিল আর নদীর কারণে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালে সারা বছরই চাহিদা রয়েছে নৌকার। বিশেষ করে বর্ষায় যখন খালবিল পানিতে টইটুম্বুর হয়ে যায় তখনই কদর বেড়ে যায় নৌকার। আর এ সময় জমে ওঠে আটঘরের এ নৌকার হাট। হাটে যাওয়া, কান্দিতে যাওয়া, কৃষি কাজে ধান কাটতে যাওয়া, নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। এটা আমাদের তালই দাদা হইতেই হাট আমরা দেখতে দেখতে আসছি। একটা ৫,০০০, ৭,০০০, ২,০০০, ৩,০০০ নৌকা বুঝছে, ছোট বড় আছে। নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কারিগরদেরকে বেসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘরের এ নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির ১০,০০০ মানুষের জীবিকা নির্বাহ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হটস্পট বরগুনার ঘরে ঘরে ডেঙ্গু রোগী, প্রাণহানি বেড়ে ১৭। সরকারি হাসপাতালে মিলছে না সব পরীক্ষা, বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারিতে। ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ।
সামান্য বৃষ্টিতেই প্রধান সড়কে হাঁটু পানি, তলিয়ে যায় অলিগলিও, জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। ভরাট দখলে নিশ্চিহ্নের পথে বেশিরভাগ খাল, স্থায়ী সমাধান দাবি। এবং ঠিক নেই ফ্যান, এসি, জানালা। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ছক্কর বাস চালাচ্ছে খোদ বিআরটিসি। সংস্কারের অভাবে বেহাল পিরোজপুর পৌরসভার 90% সড়ক, ভোগান্তি চরমে। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।